সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রান্নার গ্যাসের জন্য রাজধানী সহ সারা দেশে হাহাকার, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। দ্বিতীয় দিন ইসি থেকে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতের দাবি। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় গ্রেপ্তার ৪, পরিকল্পনাকারী দেশের বাইরে বলছে পুলিশ। মিয়ানমার সীমান্তে অভ্যন্তরীণ দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, টেকনাফে গুলিবিদ্ধ শিশু লাইফ সাপোর্টে। রাজধানী সহ সারা দেশের রান্নার গ্যাসের জন্য হাহাকার করছেন সাধারণ মানুষ। ডিলারদের দাবি, চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো থেকে সরবরাহ মিলছে না। আর আমদানিকারকরা দুষছেন ডলার সংকট ও এলসি খোলার জটিলতাকে। এই সুযোগে খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। রাজধানী থেকে গ্রাম, সবখানে একই দৃশ্য, রান্নার জন্য হাহাকার। ডিলারের কাছে গিয়েও মিলছে না সিলিন্ডার। গ্যাস নিতে আসছি, কালকে থেকেই গ্যাস নেই আমাদের এই ডিপোতে। রাস্তাতে চেক দেন, দেখবেন গ্যাসের গাড়ি, অনেক গাড়ি পড়ে রয়েছে, অনেক জায়গায় পাম্পে সাইড করে রাখছে, গ্যাস ভিতরে ঢুকাইতেছে না। গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ। এলপিজি সিলিন্ডার এখন যেন সোনার হরিণ। কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা। আমাদের তো লাইনে গ্যাস নাই বললেই চলে, আর ব্যবহার করি সিলিন্ডার, তাও সিলিন্ডারের দাম বাড়তি। রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে সিলিন্ডার গ্যাসের হাহাকার। অনেক হোটেল রেস্তোরাঁয় বাধ্য হয়েই লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে। এখন তো ভয়াবহ অবস্থা, গ্যাস একবারে পাওয়া যায় না, এখন আর গ্যাস আসে না। গ্যাস সিলিন্ডারের যে গায়ে মূল্য তালিকা, এটা কেউ দেয় না। প্রত্যেকটা পণ্যের মধ্যে বাংলাদেশের মূল্য তালিকা আছে, কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে মূল্য তালিকা নেই। এই সংকটের জন্য আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সরবরাহ চেইনেই বিঘ্ন ঘটায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এটা সমাধান হলো কোম্পানির কাছে, বড় বড় যে কোম্পানি এলসি করে তাদের সমস্যা। আমরা তো ডিলার পয়েন্ট, আমাদের কোম্পানিগুলো তো গ্যাস দিতে পারতেছে না। আমরা যেই দাম বৃদ্ধি করে বেশি আর চেক পাই আর না পাই, কিন্তু রিটেলাররা এটার বেশি ফয়দা লুটতেছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মহোৎসব চলছে খুচরা পর্যায়ে। তদারকি সংস্থার অভিযান চললেও থামছে না এই অস্থিরতা। যেহেতু এটি এলসি করে বাংলাদেশ ব্যাংক বা আমাদের ব্যাংকগুলো, আর আপনার এটা সেটেল হওয়ার পরে এটা ইন্ডিয়ারের যে কাস্টমস ডিউটি পরিশোধ করে যেটা বাজারে আপনার ঢোকে, তো এইখানে তথ্য আছে এবং তাদের যে দুটো তথ্য সেখানে, এবং সরকারও বলছে যে সংকট নেই। তাহলে সংকটটা কোথায়? মানুষকে জিম্মি করে আপনার মানুষের পকেট কাটছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। কারণ তার লাইসেন্সে কিন্তু লেখা আছে সে কী করতে পারবে, কী করতে পারবে না। তাহলে তারা এগুলোর সমস্ত কিছু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে জিম্মি করে তারা স্ট্রাইক করলো এবং বাজারটাকে আপনার সংকট তৈরি করলো। এইটার বিরুদ্ধে তো আমি কোনো স্পষ্ট সরকারি ব্যবস্থা দেখছি না। এমন ভোগান্তির হাত থেকে বাঁচতে সরকারের সুদৃষ্টি চায় সাধারণ মানুষ। ডলার সংকট সমাধান আর বাজার মনিটরিং জোরদার না হলে এই সংকট কমার সম্ভাবনা ক্ষীণ। সাধারণ মানুষের দাবি, অন্তত রান্নার তেলের মতো গ্যাসের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দিন যত যাচ্ছে জেলা পর্যায়ে সিলিন্ডার গ্যাসের সংকট ততই তীব্র হচ্ছে। সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দিয়েও কোথাও কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অনেকে বৈদ্যুতিক চুলায় বা কাঠ ও খড়কুটা পুড়িয়ে রান্না করছেন। 2 সপ্তাহ ধরে নওগাঁয় সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট রয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে 4 থেকে 500 টাকা বেশি দিয়ে গ্যাস নিতে হচ্ছে। অনেক জায়গায় অতিরিক্ত দামেও তা মিলছে না। গ্যাস চালিত যানবাহন চালকরাও রয়েছে বেকায়দায়। নাটোরে একটা গ্যাস পাম্প আছে, কিন্তু ওটাতে গ্যাস নাই। বিগত 60 কিলো গাড়ি চালায় আসছি রানীনগর গ্যাস নিতে। এখন এই গাড়ি তো তেল দিয়ে চালানো সম্ভব না। আসলে আমাদের ফিলিং স্টেশনে তরল পরিমাণ কোনো গ্যাস নাই। বিশেষ করে আমাদের কাস্টমার এবং ক্রেতার মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। বহির্বিশ্ব নিষেধাজ্ঞা থাকার কারণ, এবং দ্বিতীয়তে সরকার ভ্যাট বাড়াইছে এবং এলসি গত ডিসেম্বর মাসে এলসি পরিমাণ কম থাকায় মাল আমদানি কম হচ্ছে, এই কারণে গ্যাসটার সংকট দেখা দিচ্ছে।
গ্যাস সংকট দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া ঠেকাতে বাজার তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্যটি আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে প্রচার করছি যেন জনগণ সচেতন হন। একই সাথে আমরা মোবাইল কোর্টের অভিযান করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু জরিমানা আদায় করেছি। সুনামগঞ্জে এলপিজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খুচরা বিক্রেতা, ডিলার ও সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে আমি 1500 বেশি, 1470ও বেশি, এরপরে আমার কিনে হইলো 1400। এর দ্বারা আমার কাছে মাল নাই, আমরা মাল পাইতেছি না, মাল পাইলে আমরা মাল দেবো। এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। নারায়ণগঞ্জেও এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট রয়েছে। সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না কোথাও। বেশিরভাগ এলাকায় গ্যাস মিলছে না। প্রতিদিন 12 কেজি সিলিন্ডারের জন্য 600 থেকে 800 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিকল্প হিসেবে অনেকে কাঠ ও খড়কুটোয় রান্না করছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। নির্বাচন কমিশনের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ 58 জন। প্রার্থিতা বাতিল হয়েছে 7 জনের, স্থগিত রাখা হয়েছে 6টি। শুনানি শেষে প্রার্থীরা গণমাধ্যমের কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ জানান। ইসিকে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তারা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানির দ্বিতীয় দিনে মোট 71টি আপিলের উপর শুনানি গ্রহণ করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুনানি চলে। 2 দিনে 140টি আপিলের মধ্যে 110টি বৈধ, 22টি বাতিল ও স্থগিত হয় 9টি আবেদন। শনিবার স্থগিত রাখা একটি আবেদনও এদিন মঞ্জুর করে ইসি। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করায় অধিকাংশ আপিলকারী প্রার্থিতা ফিরে পান। 1% ভোটারের স্বাক্ষর প্রক্রিয়া বাতিলের দাবি জানান কেউ কেউ। স্বাক্ষর গ্রহণকারীদের বাড়িতে না গিয়েই মনোনয়নপত্র বাতিলের অভিযোগও ছিল প্রার্থীদের। জেলা নির্বাচন কমিশনার একটু সদয় আচরণ করলে আমার কাছে মনে হয় যেন এখানকার আপিলের পরিমাণটা অনেক কম হইতো। আসলে 1%-এর এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না। প্রার্থিতা ফেরত পেয়ে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না তার বিরুদ্ধে মবক্রেসির অভিযোগ করেন। আর অকার্যকর প্রশাসন ও ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার, নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে, নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রেসি করা হয়েছে, এটা ইলওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। এই অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো কিছুর কন্ট্রোল নিতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভও নয়। বহু জায়গাতে দেখছি পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনের ব্যাপক মাত্রায় আপিলের পজিটিভ রায় প্রমাণ করছে রিটার্নিং অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করছে না। শুনানি শেষে বৈধ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1950 জন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নয়, শুধু জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ইউর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজাবস রবিবার ঢাকার সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোট পড়ার হারের উপর। দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে বলে মত দেন তিনি।
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের পরিবেশ দেখতে 27 দেশের এই জোটের 200 পর্যবেক্ষক ধাপে ধাপে কাজ করবে। বাংলাদেশে আসা ইউ পর্যবেক্ষক দল রবিবার সংবাদ সম্মেলন করেছে ঢাকার একটি হোটেলে। পর্যবেক্ষকদের প্রধান জানান, সব দলের অংশগ্রহণ নিয়ে এখানে একটি ঐতিহাসিক জটিলতা রয়েছে, তবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন তারা। স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোটের হারের উপর। ভোট পড়ার হারে যতক্ষণ প্রভাব না পড়বে ততক্ষণ এটা নিয়ে আমরা মন্তব্য করব না। নির্বাচনে বাংলাদেশের ভোটারদের আস্থা ফেরানো এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি আসল চ্যালেঞ্জ বলে ইইউ মনে করে। আমরা 64 জেলাতেই নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো। গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রয়েছে বলেই ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল পাঠিয়েছে বলেও জানিয়েছেন প্রধান পর্যবেক্ষক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পরিকল্পনাকারী দেশের বাইরে অবস্থান করছে। রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গত বুধবার রাতে মোসাব্বির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 4-5 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন আলামত যাচাই বাছাই শেষে ডিবি পুলিশ কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর গোয়েন্দা পুলিশের একাধিক টিম গত শনিবার ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব জানান ডিবির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। এই হত্যার পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা সহ বিভিন্ন পর্যায়ে জড়িত ব্যক্তিদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা, যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। তিনি জানান, মোসাব্বির হত্যার পরিকল্পনা হয় 4.5 মাস আগে। পরিকল্পনা অনুযায়ী বিদেশ থেকে পাঠানো হয় 15 লাখ টাকা। 2 জন শুটারের একজন জিনাত, পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এর একিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে ডিবি। এছাড়া ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধান এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তদন্তের স্বার্থে এই পোর্শনটা আমরা একটু করতে যাচ্ছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে সংঘর্ষের জেরে টেকনাফে 10 বছর বয়সী এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রবিবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টেকনাফে উত্তেজনা দেখা দেয়। পরে সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। টেকনাফের হোয়াংকং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসা
আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO এবং নবী হোসেন বাহিনীর মধ্যে থেমে থেমে গুলিবর্ষণ চলছে। রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফের হোয়াইংকং এলাকায় এসে পড়ে। এতে 10 বছরের শিশু আফনান গুলিবিদ্ধ হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে জানা যায় শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুলি হয়েছে আর সাড়ে বারো মাঝে হতে পরে বিয়ালে রাখবার মাইজা বেইনালতি মারাত আছে। আমাদেরকে গুলি মারতেছে, ওনাদেরকে মারতেছে না, আমাদেরকে মারতেছে ওনারা। ঘটনার সময় পালিয়ে বাংলাদেশে প্রবেশকালে 50 রোহিঙ্গা সন্ত্রাসী, 2 জন সাধারণ রোহিঙ্গা ও 1 জন বাংলাদেশিকে জনগণের সহায়তায় আটক করে যৌথ বাহিনী। তাদের হোয়াইংকং পুলিশ ফাঁড়ি থেকে টেকনাফ থানায় স্থানান্তর করা হয়েছে। বিজিবি জানায় সীমান্তের ওপারে পরিস্থিতি এবং গোলাগুলির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো হতাহত আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই, বাট এখন পর্যন্ত 53 জন আমরা আটক করেছি। সবাই সতর্ক অবস্থায় থাকেন। আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে বিজিবি সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে সতর্ক করা হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর বদলে সালিশ পরিষদের অনুমতির যে বিধান মুসলিম পারিবারিক আইনে রয়েছে তা বহাল রেখেছে হাইকোর্ট। এই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান চেয়ে 4 বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সে আবেদন খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ গত বছর আগস্টে রায় দেন, যা প্রকাশ হয়েছে গত ডিসেম্বর। রিট খারিজ হয় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-র বহু বিবাহ সংক্রান্ত ধারা বহাল রয়েছে। ফলে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রী নয়, সালিশ পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবী ইশরাত হাসান। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এরপর আসামি পক্ষের শুনানির জন্য আগামী 15 জানুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এই শুনানি হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এই মামলায় হাজির না হয় পলাতক বিবেচনায় জয়ের পক্ষে লড়ছেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মঞ্জুর আলম। তৎকালীন সরকারের এই 2 জন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। শুধু তাই নয়, তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। ক্যাশলেস সোসাইটি বা নগদ লেনদেনবিহীন সমাজ গড়ে তুলতে পারলে দেশের রাজস্ব আয় বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা বাড়ানো সম্ভব। এতে দুর্নীতিও কমবে। রবিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ক্যাশলেস সোসাইটি বলতে কার্ড বা সরাসরি ডেবিট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রচলিত লেনদেনের বাইরেও অন্য যেসব ডিজিটাল উপায়ে বিশ্বব্যাপী মানুষ তাদের লেনদেন করে আসছে বা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করে আসছে, সেই সব কিছুকেই বোঝায়। নিরাপদ এবং দ্রুত হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল লেনদেন পদ্ধতি। আর এসব লেনদেনের 78% হয়ে থাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, যার পরিমাণ প্রতিদিন গড়ে 6,000 কোটি টাকার মতো। রবিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম ক্যাশের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব ক্ষেত্রে ডিজিটাল লেনদেন চালু হলে গ্রাহকের খরচ আরও কমবে। বছরে রাজস্ব আদায় বাড়বে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে
কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সবকিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। তিনি জানান, ইসলামী শরিয়া অনুযায়ী না চলার কারণে বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর দুরবস্থা দেখা দিয়েছে। প্রিভিয়াস গভর্নমেন্টের যে ধরনের আমি বলবো সরকারিভাবেই ডাকাতি করা ব্যাংকগুলোকে, তো এটার কারণে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। আমার যে একটা হচ্ছে যে দুটো শক্তিশালী বড় ব্যাংক হবে বাংলাদেশে, ইসলামিক ব্যাংক, এবং ভালোভাবে ট্রান্সপারেন্টলি প্রতিদ্বন্দ্বিতা করবে, গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দেবে। ডিজিটাল লেনদেন বাড়াতে প্রয়োজনে নগদ প্রণোদনা সহ এ খাতে আরও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলে মত দিয়েছেন বক্তারা। রবিবার রাজধানীর বনানীতে বেলটন রোড হেলথ কেয়ার আয়োজিত চিকিৎসা বিনিময় কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। এতে অংশ নেন চীন থেকে আসা ক্যান্সার, হৃদরোগ ও প্রজনন বিশেষজ্ঞ সহ 8 জনের একটি চিকিৎসক দল। তারা বলেন, চীনের উন্নত বন্ধ্যাত্ব চিকিৎসা প্রযুক্তি বাংলাদেশের রোগীদের জন্য উল্লেখযোগ্য হারে সুফল নিয়ে আসতে পারে, যেখানে আধুনিক পাশ্চাত্য চিকিৎসার সাথে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির সমন্বয় করা হয়। 37 বছরের কম বয়সীদের ক্ষেত্রে গর্ভধারণের সাফল্যের হার 70% বলে জানান বিশেষজ্ঞরা। কিছু প্রোগ্রাম করেছি, আসলে এটার উদ্দেশ্য হলো কিভাবে বাংলাদেশি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সংকটে পড়া অর্থনীতির সংস্কারের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি ইরানের সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে সমঝোতার সুরে এসব কথা বলেন পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রাণঘাতী অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। এদিকে গত 2 সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 192 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভে এখন পর্যন্ত 109 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তবে ঠিক কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এদিকে টানা 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান সরকার। গৃহযুদ্ধে জর্জরিত দেশ মিয়ানমারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রবিবার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে জান্তার শাসন আনুষ্ঠানিক করার হাতিয়ার হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন। তবে এবারে নির্বাচন জনসমর্থন পেয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তাদের তথ্য মতে কোনো জোর জবরদস্তি ছাড়াই 2 ধাপে ভোট গ্রহণ পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের মতে গত 28 ডিসেম্বর প্রথম ধাপে 52% ভোট পড়ার পর থেকেই নির্বাচনকে ইতিবাচকভাবে মোড় দেওয়ার চেষ্টা করছে জান্তা সরকার। তবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো ভোটে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তৃতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী 25 জানুয়ারি। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে 1 জন নিহত হয়েছেন। আগুনে পুড়ে ধ্বংস হয়েছে 300 বাড়ি ও ভবন। তীব্র তাপ প্রবাহে কয়েকদিন ধরে অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ আগুনই জ্বলছে ভিক্টোরিয়া রাজ্যে, সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় হাজার হাজার দমকল কর্মী এবং 70টিরও বেশি বিমান আগুন নেভাতে কাজ করছে। দাবানলের আগুনে 3 লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে রাজ্যের রাজধানী মেলবোর্নের লংউড শহরের কাছে এক ব্যক্তি দাবানলে প্রাণ হারিয়েছেন। ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছেন রাজ্য জুড়ে 30টি স্থানে সক্রিয় দাবানল রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম ও পূর্ব কেপ প্রদেশ জুড়ে দাবানল অব্যাহত রয়েছে। পশ্চিম কেপে 1 লাখ হেক্টরেরও বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। সাকিব, তামিম, মুশফিক কিংবা বিশ্বমানের অ্যাথলিট হওয়ার স্বপ্ন নিয়ে সাভারের বিকেএসপি প্রাঙ্গণে হাজির হয়েছে 10,000-এরও বেশি কিশোর কিশোরী। এবার ক্রিকেটের পাশাপাশি ফুটবলে আগ্রহ দেখাচ্ছে অনেকে। বাছাই কার্যক্রম চলবে 3 ধাপে।
বিকেএসপিতে ভর্তি ইচ্ছুকদের সাধারণত প্রধান আকর্ষণ থাকে ক্রিকেটে, তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। 21টি বিভাগে বাছাই কার্যক্রমে ফুটবলের মাঠে রেকর্ড সংখ্যক আবেদনকারী জড়ো হয়েছে। নিবন্ধনের তালিকায় ফুটবলারদের আধিক্য সবাইকে চমকে দিয়েছে। 10,000 আবেদনকারী বিশাল বহর থেকে কঠোর যাচাই বাছাই শেষে 260 জনকে সুযোগ দেয়া হবে। প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজতে 3 ধাপে চলছে বাছাই। প্রথম ধাপে প্রতি আসনের বিপরীতে 3 জন লড়ছে। সেখান থেকে পরবর্তী 2 ধাপের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। আমাদের 21টা খেলাধুলার আমাদের ইভেন্ট রয়েছে। এই প্রত্যেকটাতেই আপনার পার্টিসিপেশন আছে। আমি বলবো যে গতবারের চেয়ে তুলনায় বেশি। তবে সববারের মতোই এবারেও ফুটবলে অধিক সংখ্যক। কেউ যদি কোনো জায়গায় মিস করে থাকে, অ্যাপ্লিকেশন করতে পারে না, তাদেরকেও আমরা অ্যালাউ করছি। এখানে যদি কোনো প্রতিভা থাকে, আসলে আমাদের উদ্দেশ্য তো হচ্ছে যে প্রতিভা অন্বেষণ করা। সো এই জন্য আমরা সবাইকে চেষ্টা করে থাকি যে সুযোগ দেওয়ার জন্য। সম্প্রতি বাংলাদেশ ফুটবলের ইতিবাচক পারফরমেন্স ও বাংলাদেশ বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলের অন্তর্ভুক্তি নতুনদের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করেন কোচ। সিনিয়র ন্যাশনাল টিমে যারা আসছে, যে হামজা বড় ইংল্যান্ড থেকে ইংলিশ লিগ খেলে, তারপর সামিদ কানাডাতে খেলে, ওখানে খেলে, তারপর ফাহমিদুল, আরো যারা ফরেন প্লেয়ার আসে, এর প্রেক্ষিতে আমাদের যে আজকে যে যারা দেশের যে একটা ক্রেজ তৈরি হয়েছে, এখান থেকে আমরা 20 থেকে 30 জন ছেলে আমরা ভর্তি করাবো। তাদেরকে আমরা ফার্দার বড় প্লেয়ার হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। বিকেএসপির আঙিনায় প্রতিটি কিশোর কিশোরীর চোখে বড় হওয়ার স্বপ্ন। কেউ হতে চায় হকির জাদুকর, কেউ বা অ্যাথলেট। সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল তাদের মতো হতে চাই। তাই এখানে ট্রায়াল দিতে আসি, যাতে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, যাতে আমার নিজের স্বপ্নটাও পূরণ করতে পারি। আমি এখানে আইছি, আমি জানি ভালো খেলোয়াড় হতে পারি এবং ন্যাশনাল টিমে জানি যাইতে পারি। হামজা আইছে, সমিত সোন আইছে, এখন অনেক ফুটবলের জ্বর চলতেছে এখন। তো আমার স্বপ্ন যে একটা বড় মাপের প্লেয়ার হওয়ার, তো তার জন্য আমি এখানে ট্রায়াল দিতে আইছি। আগামীর বাংলাদেশে কারা ক্রীড়াঙ্গনে আলো ছড়াবে সেই অপেক্ষায় বিকেএসপি। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রান্নার গ্যাসের জন্য রাজধানী সহ সারা দেশে হাহাকার, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। দ্বিতীয় দিন ইসি থেকে প্রার্থিতা ফিরে পেলেন 58 জন, ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতের দাবি। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় গ্রেপ্তার 4, পরিকল্পনাকারী দেশের বাইরে বলছে পুলিশ। মিয়ানমার সীমান্তে অভ্যন্তরীণ 2 পক্ষের ব্যাপক সংঘর্ষ, টেকনাফে গুলিবিদ্ধ শিশু লাইফ সাপোর্টে। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।